আমাদের প্রতীক ইস্যু নিয়েও যা যা করেছে ইসি, তার বিরুদ্ধে আমাদের যৌক্তিক, আইনি এবং নৈতিক অবস্থানের কাছে আসলে ইলেকশন কমিশনের পরাজয় ঘটেছে আমি বলবো। তো সেই জন্য আমি আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের সারা দেশের নেতাকর্মীদের এবং আমাদের কেন্দ্রের যারা এই প্রক্রিয়ার মধ্যে নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় বাংলাদেশের মানুষের বিজয়, যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই রাজনৈতিক দল অর্জন করে গণ অভ্যুত্থানের মতোই তাকে সংগ্রাম করে একটা নিবন্ধন আদায় করতে হয়েছে। এই আনন্দের দিনে আমরা এই ব্যর্থতার পর্সটা কেন সাজালাম, এইটা হচ্ছে প্রশ্ন হইতে পারে। এখন ব্যর্থতার গল্প আমরা বা ব্যর্থতার দিকে, অতীতের ব্যর্থতার দিকে আমরা এই জন্য ফিরে তাকাতে চাই কারণ ভবিষ্যতে আমরা আর ব্যর্থ হতে চাই না এই জন্য। এবং আজকে 4 নভেম্বর, গতকালকে 3 নভেম্বর গেছে, সামনে 7 নভেম্বর আসছে। মুশফিক বলেছেন, আমাদের অন্যান্য বক্তারা বলেছেন যে বাংলাদেশের সমস্ত কিছুর মতো এখানে যেমন জায়গা জমি, তারপরে অন্যান্য মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি, সমস্ত কিছু যেভাবে বিভিন্ন ভাগবাটোয়ারা হয়, এখন আসন ভাগাভাগির কথা শোনা যাচ্ছে। একইভাবে বাংলাদেশের ইতিহাসও কিন্তু বিভক্ত, দলীয় দৃষ্টিকোণ দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের কোনো জাতীয় ইতিহাস নাই। এবং এই কারণে আপনি দেখবেন এক দল ক্ষমতায় থাকলে সরকারি ছুটি একদিনে, আরেক দল ক্ষমতায় থাকলে সরকারি ছুটি আরেক দিনে। 7 নভেম্বরকে এক দল দেখে আরেকভাবে, আরেক দল দেখে আরেকভাবে। আমরা এই আয়োজনগুলো করছি এই কারণে যেন আমরা একটা জাতীয় ইতিহাসের জায়গা থেকে এই দিনগুলোকে স্মরণ করতে পারি এবং কেন এগুলো ঘটলো এবং তার পেছনে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটা মোটামুটি এই শিরোনামে স্পষ্ট। যে বিপ্লব ও সংহতি দিবস বলেন আর যাই বলেন, খেয়াল করবেন ঘোষণাপত্র করেছেন তারা একটা, জুলাই ঘোষণাপত্র। আমরাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, কিন্তু যে ঘোষণাপত্র করেছে এটা দেখার পরে মনে হয়েছে যে যাই হোক, কি মনে হচ্ছে আর না বলি, কিন্তু এই ঘোষণাপত্রের মধ্যে এই গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে গণ আন্দোলন আর বিপ্লব ও সংহতি দিবস। তো বিপ্লব ও সংহতি দিবস মানতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই গণ অভ্যুত্থানকে আপনারা বিপ্লব দূরে থাক গণ আন্দোলনও বলতে চান না, এটা কেমন ধরনের সংকীর্ণতা? যেই গণ অভ্যুত্থানের পরে আপনারা এখন ক্ষমতায় এক পা চলে গেছেন বলে অনেকে বলে থাকেন, গুঞ্জন করে থাকেন। এখন আমাদের এটা কেন ঘটে বারবার? কেন বাংলাদেশের ইতিহাসে এইরকম রক্তাক্ত ইতিহাসের মধ্যে আমরা কেন বারবার পড়ে যাই? এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। যেটা মুশফিকের আলোচনায় এসেছে যে ইতিহাসের ডাক বা কলিং অফ হিস্ট্রি, এইটা আমাদের রাজনৈতিক দলগুলো, এখানকার শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, বিএনপি, কেউ এই ইতিহাসের ডাকগুলো ধরতে পারে নাই। আপনি দেখবেন যে প্রফেসর রাজ্জাক শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটা আফসোস প্রকাশ করেছিলেন যে ইতিহাস তাকে, অবশ্যই আব্দুর রাজ্জাক তার নিজস্ব ভাষায় বলেছেন যে ইতিহাস তাকে স্টেটসম্যান হওয়ার সুযোগ দিয়েছিল, উনি হইতে গেলেন আওয়ামী লীগের একটা আওয়ামী লীগও না, ছাত্রলীগকে উনি বিভক্ত করেছেন, বিভক্ত করে ছাত্রলীগের একাংশকে উনি সমর্থন দিয়েছেন, আরেক অংশকে বিদ্রোহী বানিয়েছেন। এবং এই যে বিভক্ত করা, ভাগ করার রাজনীতি, এটা উনি সেনাবাহিনীর মধ্যে ঢুকিয়েছেন এবং এটা উনি সমস্ত জায়গায় ঢুকিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়েছেন, আমলাতন্ত্রের মধ্যে ঢুকিয়েছেন, দলের মধ্যে ঢুকিয়েছেন। হেন কোনো জায়গা নাই যেখানে ভাগ করা হয় নাই। এবং এটাই হলো বিভক্তি আর গঠন একসাথে থাকতে পারে না। আমরা যে রাষ্ট্র গঠন করতে পারলাম না, এটার কারণ হচ্ছে এই যে আমরা আমাদের এই আওয়ামী লীগ, যারা ওই সময় 1971 সালে মুক্তিযোদ্ধা আসলেই দেশ স্বাধীন হোক এটা চেয়েছিল কিনা, যেটা সন্দেহ করা যথেষ্ট কারণ আছে, তারা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, পরিস্থিতির মধ্যে পড়ে আর এটার বিকল্প কিছু তারা করতে পারে নাই, যে কারণে তাদের নামটা আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে নানাভাবে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেই কি সবাইকে ইনক্লুড করা দূরে থাক, তারা তো তাদের দলকেই, পুরো দলকেই আসলে ইনক্লুড করতে পারে না। যে কারণে আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগের পক্ষে জাতীয় ইতিহাস লেখা দূরে থাক, পরিষ্কারভাবে সুন্দর মতো একটা দলীয় ইতিহাস লেখা সম্ভব না। আওয়ামী লীগের ইতিহাসে মাওলানা ভাসানীকে পাবেন না, আওয়ামী লীগের ইতিহাসে তাজউদ্দিনকে পাবেন না, আওয়ামী লীগের ইতিহাসে সিরাজুল আলম খানকে পাবেন না, এদেরকে পাবেন না। কে আছে? শুধু আছে শেখ মনি আর শেখ মুজিব, আর কেউ নাই।